হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আর আপনি কে বলছেন? আমি কার কাছে ফোন করলাম আমি নিজেও জানি না। আমাকে চিনবেন আগে? আমাকে চিনতে হবে। আপনার পরিচয়টা দেন। কে আপনি বলছেন? আপনি তো আগে ফোন করছেন। বুঝেন না ব্যাপারটা? আপনি আসলে কে? পরিচয় দেন তো। আমি তো নাইট সাহেবের স্ত্রী বলছি। আপনি কি আমাকে চিনেন? আর শুনুন, আপনি যেই হন না, আপনার নাম্বারটা এখানে সেভ করা। আমি আসলে বিদ্যুৎ বিল দিতে হবে তো, আমি এই জন্য কাউকে মনে করে আর কি ফোন করছিলাম। তো আপনি কে? একটু পরিচয় দিবেন ভাই? পরিচয় দিলে একটু খুশি হতাম। ও, আপনি নাহিদ সাহেবের স্ত্রী? ও তো আমার ফ্রেন্ড। তো এখন কোথায়? অনেকদিন তো দেখা সাক্ষাৎ হয় না। অনেকদিন আগে ওর সঙ্গে আমার কথা হয়েছিল। তো এখন কোথায় থাকে? বাসায় আছে? না না, ও তো গত বছর একটা ভাবে অস্ট্রেলিয়া গেছে। অস্ট্রেলিয়া চলে গেছে। আজ ১ বছর হলো। বাসায় নাই তো। আমার তো আর বড় ছেলে মেয়ে নাই। একটা ছোট্ট বাবু আছে। এর বয়স মাত্র, ও আমার পেটে রেখে গেছিল। এই তো ৭ মাস বয়স। ও যাওয়ার ৩ মাস পরেই আমার বাচ্চাটা প্রসব করলাম। তো মানে আমার আসলে একা ফ্ল্যাটে থাকি তো। আর ওই কাজের বুয়াটা আছে। তো আমার ওই বিদ্যুৎ বিল দিতে হবে। আমি আসলে একজনকে ট্রাই করতে গিয়ে, আমি একজনকে উদ্দেশ্য করে ট্রাই করতে গিয়ে আপনার কাছে ফোনটা চলে গেছে। সরি ভাইয়া, কিছু মনে নেবেন না আর কি। আপনি কি আমার হাজবেন্ডকে চিনেন? আরে হ্যাঁ, চিনব না মানে? ও তো আমার ছোটবেলার ফ্রেন্ড। আমরা একসঙ্গে কলেজে লেখাপড়া করছি। তো নাইট শেফ তো বিয়ে শাদী করছে অনেক দেরি করে, লেখাপড়া শেষ করে বিয়ে শাদী করছে অনেক দেরি করে আমার জানা মতে। তো ও তো একটা জব করতো, জব ছেড়ে মানে পাবলিক ফার্মে জব করতো কি জন্য একটা। তো তো ভালো মতো স্যালারি পেতো, তারপরে মনে হয় জবটা ছেড়ে দিয়েছিল না? হ্যাঁ, ও চাকরি করতে আসলে ওর পছন্দ হলো না। বলছিল যে আমি পরের চাকরি আর কতদিন করব, ভাল লাগে না। তো যাই হোক, একটা উপায় ওর বের হলো। কারো মাধ্যমে ও অস্ট্রেলিয়া চলে গেছে। যাক, ওখানেও মোটামুটি ভালো আছে। ঠিকঠাক মতো ফোন করে যোগাযোগ করে, ভিডিও কলে কথা হয়, যা হোক মোটামুটি ভালো আছে। একটা ভালো পজিশনে আছে। তো আপনি যখন নাইট সাহেবকে এত চেনেন এবং তার কাছের বন্ধু আপনি, আপনি যেই হন না, আমি তো আপনাকে দেখি নাই। আপনাকে দেখবো। আপনি একদিন আমার বাসায় দাওয়াত নেন। কবে আসবেন বলেন? আসবেন তো? হ্যাঁ, যাব না কেন? তবে আপনিই বলেন না আমি কবে আসবো। আপনি যেদিন দাওয়াত করে বলবেন দিনটা ঠিক করেন, আমি ঠিক আপনার বাসায় চলে আসবো। আসবো না কেন? তাহলে আগামী শুক্রবারে আসেন। শুক্রবারে আসলে ভালো হয়। আপনাকে একটু আপ্যায়ন করবো, খাওয়াবো। আচ্ছা বলুন তো, আহ আপনি আমার নাম্বার কোথায় পেলেন? মানে নাইট শিফট থাকতে কি আপনার সঙ্গে ফোনে কথা হতো? হ্যাঁ, মাঝে মধ্যেও ফোন করলে কথা হতো। যেহেতু আমার কলেজ লাইফের ফ্রেন্ড, কথা তো হতোই। আর এই জন্য নাম্বারটা সেভ করা হতো। এখন তো অনেকদিন বাদেও আমার সঙ্গে আর যোগাযোগ নাই। আর এই নাম্বারটা আপনি ইউজ করছেন, এটাও তো আমি জানি না। যাই হোক, কেন? কোনো সমস্যা? আরে না, সমস্যা হবে কেন? আমি এমনি জিজ্ঞেস করছি তাই। যেহেতু আপনি নাইট সাহেবের ফ্রেন্ড, সেক্ষেত্রে আপনার সঙ্গে কি আর আমি অন্য অন্য আচরণ করতে পারি? আমি সে এমনি বলছি। সমস্যা হবে কেন? এভাবে বলছেন কেন? আপনি আসলে ও থাকলেও তো আপনাকে আপ্যায়ন করতো। সেই জায়গা থেকে আর কি আমি আপনাকে আপ্যায়ন করব বা আপনার সঙ্গে আমি একটা সুসম্পর্ক রাখবো। তো আসলে পারে তারপরে মায়া হবে, কথা হবে। হাসেন না। কেমন কথা বলেন না আপনি? হাসেন। তাই? হ্যাঁ, দাওয়াত যখন করছেন যাবোই তো। কি ব্যাপার? গেলে কি আমাকে খুব আপ্যায়ন করবেন নাকি? হ্যাঁ? আর শুনুন, নাইট চাপ নাই। আপনার বিয়ের বয়সও তো বেশি দিন হয় নাই। একা একা থাকেন কেমন করে? কষ্ট হয় না? না মানে আমি সেভাবে বলছি না। আহ, সংসারের আসলে একটা গার্জিয়ান ছেলে মানুষ না থাকলে কেমন হয় না? তারপরেও তো সার্বিক ব্যাপারটা আর কি একটু কষ্টই হয়। তারপরেও একটা কুমারী মেয়ে, আপনি একা থাকেন। আসলে এই জন্য আর কি বলছি। মাইন্ড করেন না।
আরে না না, মাইন্ড করবো কেন? আপনি বলতেই পারেন। আর তাছাড়া আপনার কথা আমার খুব ভালো লাগতেছে কেন যেন। আপনি মাঝে মধ্যে এমনি আমাকে ফোন করবেন, কিন্তু কথা বলবেন। আসলে আমি তো সবসময় কারোর সাথে কথা বলি না, একা একা লাগে। যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে মাঝে মধ্যে আমাকে একটু ফোন করে কথা বলবেন, বিশেষ করে রাত্রে একটু কথা বলবেন, আমি সময় দিব, কথা বলবো। ঠিক আছে? আরে নায়েব সাহেব তো তাও একটা সুন্দরী স্ত্রী পেয়েছে, রমণী পেয়েছে। আর আমি যে আজ পর্যন্ত বিয়েই করলাম না। একলা একটা জীবন কাটাচ্ছি। তারপরেও নায়েব সাহেব কি আমাকে তার স্ত্রীকে কি বুঝিয়ে দিয়ে গেল নাকি? ব্যাপারটা বুঝতে পারছি না। কি হচ্ছে এসব? কি বললেন আপনি? আহ কেন, সমস্যা আছে নাকি? ভয় লাগে আপনার? আরে বাবা, ঘাড়ে চেপে বসবো না, একটু সময় দিলেই হবে, বোঝেন না? এত ছেলে মানুষ এত বোকা হয় আর এত ভীতি হলে চলে? আমি কি এমন করছি, কি এমন বলবো আপনাকে যে ভয় লাগছে? একটু মাঝে মধ্যে ফোন করতে বলছি, কথা বলবো। কেন, মেয়ে মানুষের সঙ্গে কথা বলতে আপনার বুঝি ভালো লাগে না? ভালো লাগে না? আসলে আমি ব্যাপারটা ওইভাবে বলছি না। আপনার সঙ্গে কথা বলতে গিয়ে যদি নায়েব সাহেব যে কোনো ভাবে জেনে যায়, তাহলে কি হবে? আমি এইটা ভাবছি আর কি। বুঝেন না? আরে দূর বাবা, ভয় কিসের? আমি আছি না, আমি সব ম্যানেজ করে নিব। তো হলে চলে, সব আমি ম্যানেজ করব, সমস্যা নাই। আহ কেন, আমার সাথে কি কথা বলতে, সম্পর্ক রাখতে আপত্তি আছে আপনার? বলেন, আপত্তি করেন না। কারণ একটা মেয়ে মানুষ তো বোঝেনি তো। আর আমি আসলে কি বলতে চাইছি এটা ক্লিয়ার বলে নি। মাঝে মধ্যে আপনি আমাকে একটু সময় দিবেন, আমার বাসার এটা সেটা প্রয়োজন হলে আমি আপনাকে টাকা দেব, সেটা করে দিবেন। আর আমি তো যে কয়দিন আপনি বিয়ে শাদী না করেন, ঠিক সে কয়দিন আপনাকে বন্ধুর বউ না আমি, সেভাবে আপনার সঙ্গে আর কি মিশে থাকবো। বুঝতে পারছেন জনাব? আচ্ছা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। আপনার স্বামী নেই অনেকদিন যাবত। আপনি অল্প দিন হলো বিয়ে হয়েছে, মাত্র সবে একটা বাচ্চা হলো। একা একা থাকতে আপনার কষ্ট লাগে না? মানে ব্যাপারটা মাইন্ড করেন না? স্বামী নেই, অনেক সময় স্বামীর সুখ দরকার হয়, বা স্বামীর যে একটা ঘাটতি, এটা আসলে কেমন অনুভূতি জাগে একটু বলেন তো। ওরে বাবা, এত দূর ভেবে বসছেন? ওই যে কোলবালিশ আছে না, কোলবালিশ, ওইটা নিয়ে শুয়ে থাকি। আর কিছু বলবো জনাব? হ্যাঁ, ভাজা মাছটা উল্টাই খেতে জানেন না। আমি আসলে আপনাকে কি বলতে চাইছি এটা আপনি এখনো বুঝতে পারেননি। আস্তে আস্তে সবই বুঝিয়ে দেব জনাব, সব বুঝিয়ে দেব। হুম, বন্ধুকে পেয়েছি, এখন আর সারাসারি নেই। আমার দাবি দেওয়া সব বন্ধুর কাছ থেকে আদায় করে নেব, ঠিক আছে? কিচ্ছু বোঝে না, এত বোকা হলে চলে? আমি তো আছি। তার মানে আমি আপনাকে আদর করতে চাইলে আপনি আদরও করতে দেবেন? হ্যাঁ। হ্যাঁ, দেব না কেন? অবশ্যই দেব। আমি আপনার বন্ধুর বউ না? তো বন্ধুর বউ তো নিজের বউয়ের মতোই। আর যেহেতু আপনার বউ নাই, ব্যাপার কি, কোনো সমস্যা নাই, দেব। হুম হুম, টেনশন নেই। আরে আমার তো বিশ্বাসই হচ্ছে না, এসব কি হচ্ছে? আমি কি আসলে সত্যি সত্যি এসব শুনছি নাকি স্বপ্ন দেখছি? হ্যাঁ। দাঁড়ান, আমি আপনাকে জনাব এখনই বুঝিয়ে দিচ্ছি। উম 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 হয়েছে জনাব, একটু স্যাম্পল দিলাম, বাকিটা আরো দিব রাত্রে। আবার আমার ইমো নাম্বারটা আছে, একটু পরে আপনাকে দিব, হ্যাঁ? জনাব, আপনাকে সোজা করেই ছাড়ছি। এত দিনে না পাইছি একটা মদন, হ্যাঁ, সোজা করে ফেলবো আমি। আমি কি আর নায়েব সাহেবের মতো আপনাকে সুখ দিতে পারবো? তা কি সম্ভব? কেন জনাব, আপনি এত নার্ভাস হচ্ছেন কেন? আপনি না পুরুষ মানুষ, এত নার্ভাস হলে চলবে? আপনি মনে সাহস রাখেন জনাব, আমাকে একদম, আমি যেভাবে চাইবো, যেভাবে যেটা যখন যা বলবো, হিংস্র বাঘের মতো হুঙ্কার মেরে এসে
সেই কাজটা করতে হবে, ঠিক আছে? আরে নায়েব সাহেব তো আহ করতো, সে মোটামুটি বেশ ভালো পারদর্শী। আমি তো তার উপরে অখুশি না। সে আমাকে যথেষ্ট সুখ দিত, যথেষ্ট মজা দিয়ে সবকিছু আর কি, এটা এত ভেঙে ভেঙে বলতে পারলাম না। যথেষ্ট সুখ দিত আমাকে। কাল আমি আপনার কাছে আশা করি এইটুকু, যে আপনি তো একটা ইয়াং ছেলে, আরে আপনার বাহুবলী আলাদা। আর তাছাড়া আমি দেখতে শুনতে বেশ মোটা সোটা একটু, হ্যাঁ। দেখলে আপনার চোখ জুড়াই যাবে, না জিষ্ণু দুশাসি। আমার ওজনও মোটামুটি 70 কেজি হবে। আমি কি কম, বলুন? ওরে বাবা, তাহলে তো এক্সেলেন্ট, বেশ সুন্দর হবে। আমার তো এরকমই পছন্দ, যে এইরকম দেখে একটা পরের মেয়েকে বিয়ে করব। তো না চাইতেই জল, এরকম হলে তো ভালোই হবে। যতদিন নাইট সাহেব না আসবে, আমি যদি তার অভাবটা, তার গ্যাপটা, তার শূন্যস্থানটা আমি পূরণ করতে পারি, তাহলে তো ভালোই নিজেকে মনে করব যে কারোর একটু উপকার করলাম। কি ঠিক বললাম না? হ্যাঁ, 100% ঠিক। আর আমি তো আপনার কাছে এটাই চাচ্ছি রে বাবা, বোকা ছেলে। এতক্ষণে না আপনি বুঝলেন ব্যাপারটা। আমি তো এইটাই চাচ্ছি। আর রাত্রে ভিডিও কল, ফোন ফোন মানে ভিডিও কলে যদি আপনি ফোন দেন না ইমোতে, তাহলে তো আমি আপনাকে আমার পায়ের থেকে মাথা অব্দি সবটা দেখাবো, যে আমি আসলে দেখতে কেমন, আমার সাইজটা কেমন, যাতে আপনার আরো একটু আগ্রহ জাগে আমার প্রতি, হ্যাঁ। তারপরে নাইট সাহেব কিন্তু যতদিন না আসবে অতদিন বন্ধু হিসাবে আমার পাশে থাকতে হবে। আমি যখন যেটা, মানে এভরিথিং এভরিথিং, আমি যখন যেটা করতে বলবো ঠিক সেটা করতে হবে। মানে বুঝে নেন ব্যাপারটা, A to Z আমি যা করতে বলবো আমার হাজবেন্ডের গ্যাপটা আপনাকে পূরণ করতে হবে, ঠিক আছে? কি রাজি তো আপনি? ঠিক আছে। আমি তো এক পায়ে খাড়া, আমার তো কপাল মনে হয় খুলেই গেল। ভালোই হবে। তবে একটা কথা আমি আপনাকে জিজ্ঞেস করব, সেটা হচ্ছে আহ আহ আপনার বডি সাইজ কত হবে একটু বলেন তো, তাহলে আমি অনুমান করব আপনি দেখতে কেমন, নদুস নদুস মানে কেমন শরীর স্বাস্থ্য একটু বুঝে নিতে পারবো। জি জনাব, বলছি 36। ঠিক আছে? শুনতে পেয়েছেন? আস্তে করে বলছি, আবারও বলছি 36। লজ্জা লাগে কিন্তু আমার, আর বলতে ইচ্ছে করছে না। নিজে এসে সব নেড়ে চেড়ে দেখে নিক, যারটা সে বুঝে নিক। অত বলতে পারবো না আমি। যা, আমার লজ্জা করে না, বোকা ছেলে। শুক্রবার দিনকে আসেন আমার বাসায়। শুক্রবারে আসলে আমার বাসায় তো শুধু কাজে বুয়া থাকে, আর কেউ থাকে না, হ্যাঁ। আহ ও একটা টাইম একটু কাজ করে চলে যায় বাসাতে, আমি আর আমার বাবুটা এই থাকি গেট আটকে দিয়ে। আমি বাসার ঠিকানা শেষে বলে দিব, ওখানে নক করলে হবে, হ্যাঁ। ফোন করে চলে আসবেন শুক্রবারে, জুম্মার নামাজ পড়ে আমার বাসাতে চলে আসবেন। তারপরে আমি আর আপনি দেখবো না কতদিন আমাকে বোকা ছেলে পাহারা দিয়ে রাখতে পারে। হুম, আমিও দেখবো না। আর আমার ভালোই হলো মনে হয়, তাই না? হুম, ভালো তো লাগবেই। এখন তো আর কোল বালিশ লাগবে না, আমি তো আছি, তাই না? হ্যাঁ, এই তো, বুঝতে পারছেন ব্যাপারটা। আমি কেন আপনি থাকতে কোলবালিশ ব্যবহার করব, হ্যাঁ? বুঝেন না এটা? নাইট সাহেবের যে গ্যাপ আছে, গ্যাপটা আপনাকে দিয়ে পূরণ করব। আচ্ছা, শুক্রবারের দিন কি যদি আমি আপনাকে আমার বাসাতে রেখে দিই, তাহলে কি আপনার কোনো আপত্তি আছে, জনাব? বলেন তো। আরে না না, আপত্তি থাকবে কেন? এটা তো আরো আমার জন্য খুশির সংবাদ। কারণ আমার তো আসলে এখন এরকমটাই প্রয়োজন, বয়সটা তো এটাই। ঠিক আছে, তাহলে শুক্রবার দিন কিন্তু অবশ্যই আমি আসবো। যে লোভ দেখাইছেন আপনি, আমার তো আর শুক্রবারটা কবে আসবে এটাই তো আর দেরি হচ্ছে না। ঠিক আছে, আসবো নি আমি। আর শোনেন, ওই একটু পরে আমাকে কল করে আপনার ইমো নাম্বারটা দেন, ওইটা আমি অ্যাড করে নিয়ে আমি আপনাকে ফোন করে রাত্রে একটু ভিডিও কলে কথা বলবো না। আর শুক্রবারে কিন্তু অবশ্যই অবশ্যই আমি আসতেছি, হ্যাঁ। ভালো থাকবেন, তা রাখতেছি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে জনাব, আমি আপনার অপেক্ষায় থাকবো। আর হ্যাঁ, অবশ্যই আজকে রাত্রে কিন্তু ফোন দিবেন, আপনার সঙ্গে আমার কথা আছে। আমি আরেকটু আকর্ষণের কিছু আপনাকে দেখাবো।
যাতে আপনার শুক্রবারে মিস না করেন। ঠিক আছে জনাব? তো ঠিক আছে, রাখতেছি এখন, হ্যাঁ? ওকে, আল্লাহ হাফেজ। ভাবি বাড়িতে ছিলেন না। তার 2 বছরের ছেলে জিদ ধরে বসল, ও দুধ খাবে, কোনো অবস্থাতেই শান্ত হচ্ছিল না। শেষমেশ আমি ওকে বুকের সাথে চেপে ধরে খাওয়ানোর সিদ্ধান্ত নিলাম। এমন সময় দাদা ঘরে ঢুকলেন। আমার গায়ে কোনো চাদর ছিল না। দাদা আমাকে সেই অবস্থায় দেখে তার চোখের দৃষ্টি বদলে গেল। তিনি আমাকে বিছানায় শুইয়ে দিলেন। এরপর 2.5 ঘন্টা ধরে আমার চিৎকার বেরোতে থাকল। হ্যালো বন্ধুরা, আজকের গল্পে সবাইকে স্বাগতম। আমার নাম আরতি। দীপ্তি আমার ভাবি, কিন্তু বোনের মতোই সখী। দাদা ভাবি শহরে থাকেন, আমি গ্রামে বাবা মায়ের সাথে। ভাবি আমাকে তার ছেলের জন্মদিনে 3 দিন আগে ডাকলেন। তাদের বিয়ের 5 বছর পূর্তি আর ছেলের প্রথম জন্মদিন উপলক্ষে জাঁকজমক করে পার্টির আয়োজন ছিল। জন্মদিনের দিন সাজগোজ শেষে ভাবির বাড়ি পৌঁছাতেই দাদা আমাকে জড়িয়ে ধরলেন। ভাবির খোঁজ নিতে তিনি বললেন, রোহন কান্নাকাটি করছে বলে দীপ্তি তাকে দুধ খাওয়াতে ভেতরে গেছেন। পার্টি শুরু হতে তখন 1 ঘন্টা বাকি। বহুদিন পর দাদাকে দেখে ভালোই লাগছিল। পার্টি শেষে ঘরে ফেরার আগে ভাবি আমাকে আটকালেন। বললেন, সকালে মেহমানরা চলে গেলেই আমরা দুজনে বেড়াতে যাব। একঘেয়ে জীবন থেকে মুক্তি পেতে আমি থাকার সিদ্ধান্ত নিলাম। পরদিন সত্যিই মেহমানরা চলে গেল। ভাবির সাথে আড্ডা, হাসিখুশি সময় কাটল। আমার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করা হল। 3 দিন কেটে গেছে এভাবে। এদিকে রোহন ভাবিকে অস্থির করে রেখেছে। দাদা ভাবির নিজেদের জন্য সময়ই মিলছিল না। আমি পরামর্শ দিলাম, রোহন তো 2 বছরের হয়েছে, মায়ের প্রতি এতটা নির্ভরশীল ন। একদিন আমার কাছে রেখে আপনারা বেরিয়ে আসুন। প্রথমে আপত্তি করলেও শেষমেশ আমার হাতে সন্তান সঁপে দিলেন তার। সেদিন রোহনকে নিয়ে রান্নাবান্না, খেলাধুলা সবই করলাম। সন্ধ্যা 9টায় ভাবি ফিরে অবাক। রোহন এত শান্ত হয়ে আমার সাথে খেলছে। রাতে শোবার সময় রোহন জিদ ধরল, আমাকেই পাশে শুতে হবে। ভাবি আমার ঘরে গেলেন, আমি ভাবির বিছানায় শুলাম। হঠাৎ রাত 1টায় ঘুমের ঘোরে টের পেলাম কেউ আমার গায়ে হাত বুলাচ্ছে। ভাবলাম রোহনই হবে, কিন্তু স্পর্শটা যেন উকি দিয়ে দেখি দাদা। তিনি তড়িঘড়ি ক্ষমা চেয়ে চলে গেলেন। পরের রাতেও একই ঘটনা। এবার তার হাত আমার সংবেদনশীল স্থানে। ভয়ে কাঁপতে কাঁপতে লাফিয়ে উঠলাম। ভাবি গভীর ঘুমে কিছু টের পেলেন না। দাদা পিছু নিলেন, আমি জড়সড়। তিনি বললেন, আরতি, অন্ধকারে দীপ্তি ভেবে ভুল করেছি। মুখ ফুটে কিছু বলার আগেই মাফ চেয়ে নিলেন। কিছুদিন পর আবারও বাড়ি ফেরার কথা তুলতেই ভাবি কাতর অনুরোধ করলেন, আরও কিছুদিন থাকো না। 1 মাসের কুকিং কোর্সে ভর্তি হতে চাই। রোহন এখন তোমার সাথে মানিয়ে নিয়েছে, নিশ্চিন্তে কোর্সটা শেষ করতে পারব। গত 3-4 মাস ধরে এই কোর্সের জন্য ব্যাকুল ছিলাম, কিন্তু রোহনকে কারো হাতে ছাড়তে পারিনি। মাত্র কয়েক দিনের ব্যাপার। দুপুরে আমার 2 ঘন্টার ক্লাস থাকবে। ভাবি অনুনয় করতে লাগলেন। এমন সময় দাদা বলে উঠলেন, আরতি, তুমি তো দীপ্তিকে বন্ধু বলো, তাহলে নিজের ভাবির জন্য আর কয়েকদিন থাকতে পারো না? তাদের জোরাজুরি বাড়তে থাকায় শেষ পর্যন্ত রইলাম। রাজি হতেই দাদা অফিসে চলে গেলেন। দরজা বন্ধ হতেই ভাবি জড়িয়ে ধরে কৃতজ্ঞতা জানালেন, তোমার সাহায্য পেলে কোর্সটা শেষ করতে পার। মাত্র কদিনের কোর্স এটা। একদিন রান্না শিখে গেলে নিজের ব্যবসা গর্ব। ভাবির উচ্ছ্বাস দেখে আমিও খুশি। একদিন দুপুরে ভাবি ক্লাসে গেছেন, রোহন আমার কোলে। হঠাৎ তার কান্না শুনে রান্নাঘরে দুধ গরম করতে গেলাম। চুলায় সৎসতে দুধের পাত্র চাপাতেই পেছন থেকে কে যেন জড়িয়ে ধর। গলা কামড়ে দিতেই চিৎকার করে ফিরে দেখি দাদা। আরতি, ভেবেছি দীপ্তি তুমি। একই রকম পোশাক তো। তিনি ক্ষমা চেয়ে নিলেন। কিছুক্ষণ পর আইস প্যাক নিয়ে এলেন আমার ফোলা গলা। আমার ভুলের শাস্তি আমাকেই নিতে হবে, বলতে বলতে তার আঙুলগুলো অস্বস্তিকরভাবে ঘষতে লাগল। আমি সরে দাঁড়াতেই বললাম, দাদা, আপনি তো অফিস গিয়েছিলেন, এত তাড়াতাড়ি ফিরলেন কি করে? আজ কাজ কম ছিল, বলেই তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। সন্ধ্যায় চায়ের টেবিলে দাদার প্রস্তাব, রাতের খাবারে বাইরে যাই। ভাবি আপত্তি করতেই তিনি বললেন, দীপ্তি না গেলে আরতিকে নিয়ে যাব। এতদিন ঘরবন্দি ছিল, বাইরে ঘুরে আসুক। ভাবি রাজি হলেন। শীঘ্রই দাদা আমার ঘরে এনে দিলেন 1 পিস ড্রেস। দীপ্তি তোমার জন্য পাঠিয়েছে। পোশাকটা দেখেই সন্দেহ হল, এ তো দাদার পছন্দের স্টাইল। প্রস্তুত হয়ে বেরোলাম। ভাবি মন্তব্য করলেন, বাহ, দাদার সাথে ডিনারে যেতে এত উৎসাহ। রেস্তোরাঁয় ঢুকতেই দাদা কোমর জড়ালেন। টেবিলে বারবার হাঁটু স্পর্শ করার চেষ্টা। আমি সরে যেতেই কাছে ঘেঁষতেন। তাড়াতাড়ি খেয়ে ফিরলাম। রাতে ভাবিকে বললাম, আজ দাদার সাথে আপনাদের রুমেই শোবেন, আমার জন্য দূরত্ব যেন না বাড়ে। দাদা রুক্ষ স্বরে বললেন, সাথে শোয়ার কোনো দরকার নেই, বলে অন্য ঘরে চলে গেলেন।
দাদার আচরণ ও কথাবার্তা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি তার স্ত্রীর প্রতি আর আগের মতো আকর্ষণ বোধ করছেন না। দাদা চলে যাওয়ার পর আমি ভাবির ঘরে গেলাম। তার মুখে একটা বিষণ্ণ ভাব। আমি জিজ্ঞেস করলাম, ভাবি, তোমার আর দাদার মধ্যে সব ঠিক আছে তো? দাদা তোমাকে আগের মতোই ভালোবাসেন না? ভাবি হাসতে হাসতে বললেন, হ্যাঁ, সব ঠিক আছে। ডেলিভারির পর থেকে আমার স্বাস্থ্য একটু ভেঙে গেছে, ওজনও বেড়েছে। তাই তোমার দাদা একটু দূরত্ব বজায় রাখছেন। কিন্তু আমি খুব শিগগিরই আবার ফিট হয়ে যাব তার জন্য। তারপর তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি এতদিন শাদী করলে না কেন? তোমার তো 25 বছর বয়স হয়ে গেছে, এখন শাদী করে ফেলা উচিত। আমি বললাম, আমার মঙ্গল দোষ আছে। বাবা মা বলেছেন মঙ্গল দোষ আছে এমন ছেলের সঙ্গেই শাদী করতে হবে। 25 বছর বয়স হলেও এখনো আমার জন্য উপযুক্ত জীবনসঙ্গী মেলেনি, তাই এখনো সিঙ্গেল আছি। ভাবি সতর্ক করে বললেন, তোমার মতো সুন্দরী মেয়েকে দেখলে যে কোনো পুরুষের খারাপ নজর পড়তে পারে, সাবধানে থাকবে। গল্প করতে করতে আমরা ঘুমিয়ে পড়লাম। পরের দিন ভাবি ক্লাসে গেলেন। রোহন আমার সাথে খেলছিল। খেলতে খেলতে সে ঘুমিয়ে পড়ল, আমিও তার পাশে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর রোহন কাঁদতে শুরু করল। ভাবিকে ফোন করলাম, কিন্তু তিনি ক্লাসে থাকায় ফোন ধরলেন না। রোহন আমাকে মা ভেবে ভুল করছিল। তাকে চুপ করাতে আমি দুধের বোতল দিলাম, কিন্তু সে দুধ খেতে রাজি হল না। শেষে তাকে কোলে নিয়ে সান্ত্বনা দিলাম। আমার বুকে জড়িয়ে ধরে তাকে মায়ের মতোই স্নেহ দিলাম। হঠাৎ ঘুম ভেঙে দেখি দাদা আমার সামনে দাঁড়িয়ে। কখন এসেছেন, কতক্ষণ ধরে দেখছেন, কিছুই বুঝলাম না। রোহনকে শান্ত করতে গিয়ে আমার কাপড় ঠিক করতে ভুলে গিয়েছিলাম। দাদার চোখে একটা অদ্ভুত দৃষ্টি। আমি তড়িঘড়ি কাপড় ঠিক করলাম, কিন্তু দাদা আমার হাত ধরে টানতে লাগলেন বিছানার দিকে। আমি ভয় পেয়ে গেলাম। দাদা বললেন, আরতি, তুমি আমাকে আর কত অপেক্ষা করাবে? আমি তো ইতিমধ্যে অনেকবার ইশারা করেছি। তুমি এতদিন আমার সামনে ছিলে, কিন্তু তোমার সাথে ঠিক মতো সময় কাটাতে পারিনি। কাল তোমাকে সেই অবস্থায় দেখে আমার চোখ জ্বলে উঠেছিল। আজ দীপ্তি পুরো দিন বাইরে, আমাদের হাতে পুরো দিন আছে। আমি দাদার কথা মেনে নিলাম, কিন্তু একটা প্রশ্ন করলাম, আপনি তো শাদী করেছেন, এভাবে আমার কাছে এলে ভাবির সাথে আপনার সম্পর্ক নষ্ট হবে না? দাদা বললেন, আরতি, তুমি বেশি ভাবছ। দীপ্তি শুধু আমার স্ত্রী, কিন্তু আমি তাকে আর ভালোবাসি না। আমি তাকে কুকিং ক্লাসে পাঠাচ্ছি, কারণ আমার চাকরি চলে গেছে। সে কিছু টাকা কামিয়ে আমাকে সাহায্য করবে। নইলে তার থেকে আমার কোনো সুখ নেই। তুমি যদি রাজি হও, আমরা শাদী করতে পারি। রোহন তো তোমাকে মা মনে করেই ফেলেছে। দাদা মুচকি হেসে আমাকে জড়িয়ে ধরলেন। আমি পুলকিত হয়ে তার বাহুতে ঢেলে পড়লাম। দাদা আমার দোপাট্টা সরিয়ে দিলেন, বুকে হাত বুলাতে লাগলেন। এমন সময় দরজা খুলে ভাবি ঘরে ঢুকলেন। তিনি আমাকে দাদার বাহুতে দেখে হতবাক হয়ে গেলেন। আমি তড়িঘড়ি দাদাকে ধাক্কা দিয়ে দূরে সরালাম। ভাবির দিকে এগিয়ে গেলাম। দাদা বললেন, দীপ্তি, আরতিকে বাড়ি পাঠিয়ে দা। আমি ফাইল নিতে এসে দেখি সে আমাকে জড়িয়ে ধরল। ভাবি রেগে গিয়ে দাদাকে জোরে এক চড় মারলেন। বললেন, নীচ লোক। আমি সব শুনেছি। আরতি যখন পানি নিয়ে ঘরে ঢুকেছিল, তখন থেকেই ফোনে সব শুনছিলাম। কাল রাতে আরতি তোমার আসল চেহারা আমাকে জানিয়েছিল। তুমি তার সাথে জোর করার চেষ্টা করেছ। আমি এখন বুঝতে পেরেছি তুমি কেন তাকে এখানে রাখতে চেয়েছিলে। তুমি অফিসেও কোনো মহিলা কর্মীর সাথে অসদাচরণ করেছিলে বলেই চাকরি হারিয়ে। এখন বুঝতে পারছি তুমি কেন প্রতি মাসে চাকরি বদলাতে। গত 5 বছর ধরে তুমি আমাকে বোকা বানিয়ে এসেছ। আমি ঘর সংসার সামলাচ্ছিলাম, আর তুমি বাইরে মেয়েদের পেছনে টাকা উড়াচ্ছিলে। আরতি আমাকে সেই সব মেসেজ দেখিয়েছে যা তুমি তাকে পাঠিয়েছিলে। আমি ভাবির সামনে দাদার আসল চেহারা তুলে ধরতে চেয়েছিলাম, এবং এখন তা সম্পূর্ণ প্রকাশ পেয়েছে। দাদা আমাকে বারবার খারাপ সম্পর্কে জড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু আমি ভাবিকে ঝুঁকিতে ফেলতে পারিনি। গত কয়েকদিন ধরে ভাবির মনে আমার ও দাদার প্রতি সন্দেহ জেগেছিল, তাই তিনি আমাকে খোঁচা দিচ্ছিলেন। শেষ পর্যন্ত গত রাতে আমি তাকে সব সত্যি বলে দিয়েছি, কিভাবে তার স্বামী আমার পেছনে লেগেছিল। এরপর ভাবি তার স্বামী থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আমি মনে করলামও আমার কারণেই তার জীবন ভেঙে গেছে, আর এটা আমি তাকে বলেও ফেললাম। তখন ভাবি আমাকে বললেন, আরতি, তুমি আমার জীবন ভাঙনি, বরং আমাকে সাহস দিয়েছ। আজ তুমি না থাকলে আমি কখনোই আমার স্বামীর আসল চেহারা জানতে পারতাম না। আমি তো তার জন্য সব করছিলাম, আর তিনি বাইরে মেয়েদের পেছনে ঘুরে বেড়াচ্ছিলেন। তিনি কখনোই তার স্ত্রীর দিকে ঠিকমতো তাকাননি, আর না আমার পরিশ্রমের মূল্য দিয়েছেন। আরতি, তুমি সময়মতো আমার চোখ খুলে দিয়েছ। তোমার কারণেই আমি আমার রান্নার স্বপ্ন পূরণ করতে পার। এখন আমি খুব শিগগিরই আমার ছোট্ট ব্যবসা শুরু করতে যাচ্ছি।
আমি নিজের পায়ে দাঁড়িয়ে আমার বাচ্চার দেখভাল করব। আমার জীবনে হুমকি দেওয়া মানুষের কোনো দরকার নেই। ভাবি আমাকে ধন্যবাদ জানালেন এবং বললেন, নকল সম্পর্ক থেকে বেরিয়ে আসতে তুমি আমাকে অনেক সাহায্য করেছ। এখন ভাবি শুধু একজন মা, আর নানা রকমের কেক বানিয়ে এবং অর্ডার নিয়ে ভালো টাকা কামাচ্ছেন। তিনি নিজের এবং তার ছেলের ভালোভাবে দেখভাল করছেন। ভাবি আজ একজন স্বাধীন নারী হিসেবে বেঁচে আছেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ। আমাদের বাড়ির কাছে একজন নতুন আন্টি থাকতে এসেছিল। তার বিয়ে ভেঙে গেছিল, বেশি দিন হয়নি। আন্টি দেখতে ছিল খুব সুন্দরী। তার কালো চোখ, সরু কোমর আর প্রাকৃতিক সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে দিতে পারত। আন্টি প্রায়ই আমার দিকে তাকিয়ে থাকত। তাকে দেখে মনে হতো যেন তার মনে কোনো একটা চাহিদা আছে, যেটা তার একাকিত্বকে মিটিয়ে দিতে পারত। একদিনের কথা, আন্টির বাড়িতে বিদ্যুৎ চলে গিয়েছিল। তিনি আমাকে ডাকল। রাতের অন্ধকারে আমার হাত ধরে তার আলমারির ওপর রাখল। আর তারপর, আমার নাম আরিয়ান, আমার বয়স 22 বছর। আমি আমার মা বাবা আর ছোট বোন কীর্তির সঙ্গে থাকি। আমি বিএসসির 2য় বছরে পড়ি, আর আমার বোন কীর্তি ক্লাস 12-এ পড়ে। আমার বাবার নিজের ব্যবসা আছে, তাই তিনি প্রায়ই ব্যস্ত থাকেন আর কাজের জন্য বাইরে যান। আমার মা বেশিরভাগ সময় বাড়ি সামলান। একদিনের কথা, আমি পড়তে পড়তে বাড়ি ফিরছিলাম। তখন আমার চোখ পড়ল পাশের বাড়ির আন্টির ওপর। তিনি কিছুদিন আগে আমাদের পাড়ায় এসেছিল। আন্টি তার বাড়ির জিনিসপত্র গোছাচ্ছিল। সেদিন তিনি একটা সুন্দর স্বচ্ছ ড্রেস পরেছিল। আমি তাকে দেখতে থাকলাম। হঠাৎ তার চোখ আমার দিকে পড়ল। প্রথমবার আমাদের চোখাচোখি হল। আন্টির চোখে একটা আলাদা ঝিলিক ছিল, যেন কিছু বলতে চাইছিল। আমার ভেতরে একটা অদ্ভুত অনুভূতি জাগল। মনে হলো আমার হৃৎপিণ্ড দ্রুত ধুকপুক করছে। তখন মা ডাকল, আরিয়ান, বাবা, ভেতরে এসে খেয়ে নে। মায়ের মিষ্টি গলা আমার ভাবনা ভাঙল। আমি মৃদু হেসে পারুল আন্টির দিকে তাকালাম। তিনি তখনও তার কাজে ব্যস্ত ছিল। তারপর আমি বাড়ির ভেতরে ঢুকে গেলাম। কীর্তির সঙ্গে বসে খেতে লাগলাম। ডাইনিং টেবিলে বসে কীর্তির সঙ্গে গল্প শুরু করলাম। সে আমাকে তার পড়াশোনা আর কলেজের কথা বলছিল। আমি মন দিয়ে শুনছিলাম। বড় ভাই হিসেবে তার কথা শুনে তাকে পরামর্শ দেওয়া আমার ভালো লাগে। আমাদের গল্পে হাসিঠাট্টাও মিশে যায়, তাতে বাড়ির মাহলটা খুশির হয়ে উঠত। খাওয়া শেষে কীর্তিকে বললাম, চল একটু বসে পড়ি। আমরা দুজনে চটের ওপর বসে পড়তে লাগলাম। আমাদের চারপাশে ছড়িয়েছিল। তখন দরজায় টোকা পড়ল। মা তাড়াতাড়ি গিয়ে দরজা খুলল। সেখানে পারুল আন্টি দাঁড়িয়ে, মুখে মিষ্টি হাসি। তিনি মাকে হ্যালো বলে তার সাহায্যের জন্য ধন্যবাদ দিল। আন্টির হাতে একটা মিষ্টির বাক্স ছিল। তিনি মাকে দিয়ে বলল, আমি কিছু সুস্বাদু মিষ্টি আনিয়েছি। আশা করি তোমাদের সবার পছন্দ হবে। তারপর আমার কাছে এসে আমার হাতে একটা পেড়া দিয়ে বলল, আরিয়ান, এটা খেয়ে বলো কেমন লাগলো। তার আঙুল আমার হাত ছুঁয়ে গেল। আমার মনে একটা অদ্ভুত ভাবনা জাগল। তার হাসি আর চোখের ঝিলিক যেন আমাকে কিছু বলতে চাইছিল। তখন মা আর কীর্তি আন্টির সঙ্গে গল্প শুরু করল। আপনি কোথা থেকে এসেছেন? আপনার পরিবার কোথায়? পারুল আন্টি বলল, তার বাবা মা লখনউতে থাকেন। সম্প্রতি তিনি কাছের একটা কলেজে চাকরি পেয়েছেন, তাই এখানে চলে এসেছেন। মা যখন জিজ্ঞেস করল, আপনার বিয়ে হয়েছে? পারুল আন্টি একটু অস্বস্তিতে পড়ল। বলল, আমার বিয়ে হয়েছিল মাত্র 2 বছর আগে। কিন্তু আমার স্বামী বিনোদের অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল, তাই আমি তাকে ডিভোর্স দিয়েছি। এটা শুনে পারুল আন্টি একটু অস্বস্তি বোধ করল। কীর্তি বিষয় পাল্টে জিজ্ঞেস করল, আচ্ছা আন্টি, আপনি কি পড়ান? পারুল আন্টি তৎক্ষণাৎ বলল, আমি গণিতের টিচার। কীর্তি উৎসাহ নিয়ে বলল, ওয়াও আন্টি, আপনি গণিত পড়ান। এটা তো খুব ভালো। আমি যখন শুনলাম আপনি গণিতের টিচার, তখন মনে পড়ল আমারও গণিতে অনেক সমস্যা হয়। কীর্তি সুযোগ বুঝে বলল, আন্টি, আমার ভাই আরিয়ানেরও গণিতে খুব অসুবিধা হয়। আপনি কি ওকে সাহায্য করতে পারেন? পারুল আন্টি হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, কেন নয়। কীর্তি, আরিয়ান যখনই চায় আমার কাছে আসতে পারে। আমি ওকে সব ভালো করে বুঝিয়ে দেব। এভাবে আমরা সবাই অনেকক্ষণ গল্প করলাম। আমিও আন্টির সঙ্গে কথা বললাম। বুঝলাম, তিনি খুব মিশুকে আর ভালো স্বভাবের। কিন্তু যাওয়ার সময়ে পারুল আন্টি পিছন ফিরে আমার দিকে তাকাল। আমার মনে একটা অদ্ভুত আপনত্ব জাগল। তিনি বলল, জলদি আসিস আরিয়ান, ঠিক আছে? তার হাসি আমার মনে একটা আলাদা ঝড় তুলে দিল। আমি বললাম, ঠিক আছে আন্টি। তারপর তিনি তার বাড়ি চলে গেল। পরদিন আমি পারুল আন্টির বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। আমার মনে শুধু একটা কথাই ঘুরছিল, আন্টির কাছে গণিত পড়তে হবে। আমার মনে একটু খুশি আর একটু ভয় মিশেছিল। আমি মনে মনে ঠিক করলাম, পড়ায় পুরো মন দেব।
পারুল আন্টির বাড়ির গেটে পৌঁছে বেল বাজালাম। আমার ধটফড়ানি বেড়ে গেল। কিছুক্ষণ পর গেট খুলল। পারুল আন্টি কালো শাড়ি পরে দাঁড়িয়ে। তার সৌন্দর্য আরও ফুটে উঠেছিল। তার আকর্ষণ আমাকে টানছিল। তিনি বলল, আরে আরিয়ান, ভেতরে আজ। তার গলায় একটা মিষ্টতা ছিল, যেটা আমার মন আর হৃদয়কে ছুঁয়ে গেল। পারুল আন্টি আমাকে বসতে বলল। তারপর জিজ্ঞেস করল, তুই কফি খাবি আরিয়ান? আমি হেসে বললাম, হ্যাঁ আন্টি, আপনি যা দেবেন আমি খুশি মনে খাব। তিনি বুঝে গেল। শাড়ির আঁচল সামলে রান্নাঘরে গেল। তাতে আমার ধটফড়ানি আরও বাড়ল। কিছুক্ষণ পর পারুল আন্টি কফি নিয়ে এলো। বলল, আরিয়ান, এই নে তোর পছন্দের জোরালো কফি। আমি কফি খেয়ে বললাম, আন্টি, এত ভালো কফি খাওয়ানোর জন্য ধন্যবাদ। সেদিন আমার পুরো মন পারুল আন্টির চোখ আর তার ব্যক্তিত্বের ওপর ছিল। কফি খাওয়ার পর পারুল আন্টি গণিতের কথা শুরু করল। তিনি আমাকে বলল, আরিয়ান, আজ গণিত নিয়ে একটু সাধারণ কথা বলি। আন্টি আমাকে কিছু প্রশ্ন করল। আমি তার প্রশ্নের উত্তর দেওয়ার পুরো চেষ্টা করছিলাম। কিন্তু তিনি যখন আমার কাছে এলো, তখন মনে হলো তার মন পড়ানোর চেয়ে আমার ওপর বেশি। পারুল আন্টির মুখের কাছাকাছি থাকা আমাকে অনেক ভাবিয়ে তুলল। তার গলার মিষ্টতা আর জাদু আমাকে তার দিকে টানছিল। পারুল আন্টি আমাকে পড়ানোর সময় আমি তার কথা মন দিয়ে শোনার চেষ্টা করছিলাম। কিন্তু তার কাছে থাকার জন্য আমার মনে একটা অদ্ভুত অনুভূতি জাগছিল। আমি তার প্রতিটি কথায় মন দেওয়ার চেষ্টা করলাম। কিন্তু তার সৌন্দর্য আর কাছে থাকার অনুভূতি আমার ওপর ভারী হয়ে উঠল। পারুল আন্টি তার বই নিয়ে আমার কাছে এলো আর পড়াতে শুরু করল। আমি যতই নিজেকে সামলানোর চেষ্টা করছিলাম, ততই মুশকিল হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না কিভাবে পড়ায় মন দেব। পারুল আন্টির সৌন্দর্য দেখে আমি ভাবলাম, হয়তো এখন আমি পড়ায় মন দিতে পারব না। তার আকর্ষণ আমাকে পুরোপুরি টেনে নিয়েছিল। আমি নিজেকে শান্ত করতে পারছিলাম না। আমি পারুল আন্টিকে বললাম, আন্টি, আমি এখন কাল পড়তে আসব। তিনি হেসে আমার দিকে তাকিয়ে বলল, প্রিয় আরিয়ান, তুই যখনই চাস আমার কাছে আসতে পারিস। আমি হেসে তাকে ধন্যবাদ দিলাম আর তাড়াতাড়ি তার বাড়ি থেকে বেরিয়ে এলাম। বাড়ি যাওয়ার সময় আমার মনে অনেক ভাবনা ঘুরছিল। এসব কি ঠিক হচ্ছে? আজ যা হলো তা কি সঠিক ছিল? সেদিনের সব কথা আমার মনে ঘুরতে লাগল। আমি ভাবছিলাম, পরের বার কি করব। বাড়ি পৌঁছে আমার মনে শুধু পারুল আন্টির ছবি ঘুরছিল। তার হাসি, তার চোখ, তার সৌন্দর্য, সবকিছু আমার মনে গেঁথে গিয়েছিল। আমি নিজেকে যেন বাধা মনে করছিলাম। যেন পারুল আন্টির ছবি আমার পুরো পড়াশোনাকে নষ্ট করে দিয়েছিল। শেষে নিজেকে একটু সামলে মন শান্ত করে ঘুমানোর সিদ্ধান্ত নিলাম। সন্ধ্যায় মা আমাকে ডেকে তুলল। একটু মলিন গলায় জিজ্ঞেস করল, বাবা, এত দেরি করে ঘুমাচ্ছিস কেন? সব ঠিক আছে তো? আমি একটা লম্বা শ্বাস নিয়ে বললাম, মা, শুধু একটু ক্লান্ত লাগছিল। মা আমাকে আশ্বাস দিয়ে বলল, আরিয়ান, বাবা, আয়, আগে একটু খেয়ে নে। আমি তাড়াতাড়ি নিজেকে সামলে খেতে বসলাম। আমার বোন কীর্তি আগে থেকেই সেখানে বসে তার থালা সাজাচ্ছিল। মা খুব সুস্বাদু মটর পনির বানিয়েছিল। খেয়ে আমার মনটা একটু খুশি হল। আমি একটু ভালো বোধ করলাম। কীর্তি আমাকে মলিন দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে আরিয়ান ভাইজা? খাবার তো ঠিকই বানানো ছিল, তাই না? আমি তাড়াতাড়ি মন অন্যদিকে ঘুরিয়ে বললাম, হ্যাঁ, খুব ভালো বানানো, কিন্তু আমার মন তখনও পারুল আন্টিতে আটকে ছিল। খাওয়ার পর আমি চটের ওপর গিয়ে একটু আরাম করার সিদ্ধান্ত নিলাম। খাওয়ার পর আমার একটু আলস্য লাগছিল। আমি পুরোপুরি পারুল আন্টির কথা ভাবতে লাগলাম। মনে হল, হয়তো পরদিন আবার পারুল আন্টির সঙ্গে একটু কথা বলতে পারব। তখন হঠাৎ গেটের বেল বাজল। বেলের শব্দে আমার মনোযোগ ভাঙল। আমি কীর্তিকে বললাম, কীর্তি, প্লিজ গেটটা খুলে দেখ কে এসেছে। কীর্তি রেগে বলল, প্রতিবার আমি কেন গেট খুলব? এবার তুমি যাও ভাইয়া। না যেতে চাইলে বেল বাজতে দাও, আমিও যাব না। তখন রান্নাঘর থেকে মায়ের চিৎকার ভেসে এলো, তোদের দুজনের কি বেলের আওয়াজ শোনা যায় না? কতক্ষণ ধরে গেটের বেল বাজছে? মা বাইরে এসে নিজেই গেট খুলল। গেটে পারুল আন্টি দাঁড়িয়ে। মা জিজ্ঞেস করল, কি হয়েছে পারুল? তুমি এত রাতে কেন এলে? সব ঠিক আছে তো? পারুল আন্টি বলল, আমার বাড়ির লাইট চলে গেছে। আমার লাইট ঠিক করা দরকার, কিন্তু আমার কাছে কোনো ইলেকট্রিশিয়ানের নম্বর নেই। এটা শুনে মা বলল, এত রাতে তো কেউ লাইট ঠিক করতে আসবে না পারুল। তোমাকে কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। কথা শুনে পারুল আন্টি একটু মনমরা হয়ে গেল। কারণ রাতভর বিদ্যুৎ ছাড়া কাটানো বেশ কঠিন। তখন কীর্তি হেসে বলল, পারুল আন্টি, আপনি আমার আরিয়ান ভাইজাকে নিয়ে যান। সে আমার দিকে ইশারা করল। ঠিক তখনই আমার হৃৎপিণ্ডটা জোরে জোরে ধুকপুক করতে লাগল। পারুল আন্টি আমার দিকে তাকাল। তার চোখে একটা আলাদা ঝিলিক ছিল, যেটা আমাকে তার দিকে টানছিল। আমি বুঝে গেলাম, তাকে না করতে পারব না।
আমি বললাম, আপনি চাইলে আমি আপনার সঙ্গে যেতে রাজি আছি। পারুল আন্টি বলল, আরে একদমই আরিয়ান, তুই যদি আমাকে সাহায্য করিস তাহলে আমার রাতটা খুব ভালো কাটবে, নেইলে সারা রাত আমাকে ভয়ে ভয়ে কাটাতে হবে। আমি আমার চটি পরে নিলাম আর পারুল আন্টির সঙ্গে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যে আমরা তার বাড়ি পৌঁছে গেলাম। চারদিকে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছিল না। আমরা দুজনে লাইটের বোর্ডের কাছে গেলাম। আন্টি সুইচ ঘোরালো, কিন্তু কিছুই হল না। তিনি বলল, আমি আগেই চেক করে দেখেছি, মনে হয় বোর্ডের তারে কোনো সমস্যা আছে। আমি আমার মোবাইলের লাইট জ্বালালাম, বোর্ডটা খুলে তার বদলে দিলাম। লাইট ফিরে এলো। আলো দেখে পারুল আন্টি খুব খুশি হল। বলল, বাহ আরিয়ান, তুই তো সত্যিই অসাধারণ, তুই না থাকলে আমি এসব কিভাবে করতাম। এটা বলে তিনি আমাকে জড়িয়ে ধরল। তার জড়িয়ে ধরার অনুভূতিটা খুব ভালো লাগল। তার হাসি আমার মন ছুঁয়ে গেল। আমি সব কাজ শেষ করে বললাম, পারুল আন্টি, এবার আমি বাড়ি যাই। তিনি বলল, আরে এভাবে কিভাবে, আগে কফি খেয়ে যা, তারপর যাস। তার মিষ্টি গলা আমাকে থামিয়ে দিল। আমি কফি খাওয়ার জন্য থেকে গেলাম। আমি খুব খুশি ছিলাম যে পারুল আন্টি আমার কথা ভাবছিল। যখন যাওয়ার সিদ্ধান্ত নিলাম, পারুল আন্টি হেসে বলল, আরিয়ান, কাল কোচিংয়ের জন্য আসতে ভুলিস না। আন্টির কথা শুনে আমি হাসলাম আর বাড়ি পৌঁছে গেলাম। বাড়ির আলো আর শান্ত পরিবেশ আমাকে আবার বাস্তবে ফিরিয়ে আনল। কিন্তু পারুল আন্টির ছবি আর তার মিষ্টি হাসি তখনও আমার মনে বসেছিল। আমি ভাবলাম, এবার পড়াশোনায় মন দিতে হবে। কিন্তু পারুল আন্টির কথা ভাবতে ভাবতে তার সৌন্দর্য আবার আমার চোখের সামনে ভেসে উঠল। সেই রাতে আমি পারুল আন্টির কথা ভাবতে ভাবতে গভীর ঘুমে ঢলে পড়লাম। পরদিন আমি ঠিক করলাম, সকালে তাড়াতাড়ি উঠে পারুল আন্টির বাড়ি কোচিংয়ের জন্য যাব। আমি আমার সব বই তুলে নিয়ে বসে ভাবতে লাগলাম, পারুল আন্টির সঙ্গে কাটানো মুহূর্তগুলো কতটা বিশেষ ছিল। পারুল আন্টির বাড়ির দিকে যত এগোচ্ছিলাম, আমার অস্থিরতা তত বাড়ছিল। আমি পারুল আন্টির গেটের বেল বাজালাম আর দাঁড়িয়ে দরজা খোলার অপেক্ষা করতে লাগলাম। আমার মন খুশিতে ভরে গিয়েছিল। আমি ভাবছিলাম, কখন পারুল আন্টি দরজা খুলবেন, কখন আমি তাকে দেখতে পাব। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও গেট খুলল না। কিছুক্ষণ পর ভাবলাম, হয়তো পারুল আন্টি কোথাও বাইরে গেছেন। তারপর আমি গেটে হালকা ধাক্কা দিলাম। অদ্ভুত ব্যাপার, গেটটা আগে থেকেই খোলা ছিল। এটা দেখে আমার মনটা একটু খারাপ হয়ে গেল। আমি বাড়ির ভেতরে প্রথম পা রাখলাম। দেখলাম, ভেতরের পরিবেশ একদম শান্ত। আমি আস্তে আস্তে ভেতরে গেলাম আর জোরে ডাকলাম, পারুল আন্টি, আপনি কোথায়? কিন্তু কোনো উত্তর এলো না। আমার পা আস্তে আস্তে পারুল আন্টির ঘরের দিকে এগোতে লাগল। তার ঘরে পৌঁছতেই আমার হৃদয় এক মুহূর্তের জন্য থেমে গেল। পারুল আন্টির ঘরের দরজা খোলা ছিল। তিনি তার বিছানায় শুয়েছিল, পরনে একটা খুব সুন্দর সবুজ শাড়ি। তার সৌন্দর্য আমাকে সেই মুহূর্তে হতবাক করে দিল। সবুজ শাড়িতে পারুল আন্টি সত্যিই সৌন্দর্যের রানীর মতো লাগছিল। তার মেকআপ আর চুলের স্টাইল তাকে আরও সুন্দর করে তুলেছিল। পারুল আন্টি চোখ বন্ধ করে বিছানায় শুয়েছিল। হয়তো তার খেয়ালই ছিল না যে আমি তার এত কাছে চলে এসেছি। আমি ভাবলাম, ঘরের তালা লাগিয়ে তারপর কিছু ভাবি। আমি দরজার দিকে এগোলাম আর তালা লাগিয়ে দিলাম। তালার আওয়াজ শুনে পারুল আন্টির চোখ হঠাৎ খুলে গেল। তিনি তাড়াতাড়ি উঠে বসল। আমাকে দেখল যে আমি তার ঘরের তালা লাগিয়ে দিয়েছি, কিন্তু তবু তিনি কিছু বলল না। হয়তো পারুল আন্টি বুঝে গিয়েছিল এবার কি হতে পারে। তিনি একটু অজানার ভান করে বলল, কি হয়েছে আরিয়ান, তুই আজ খুব তাড়াতাড়ি চলে এসেছিস। আমি ইয়ারফোন লাগিয়ে গান শুনছিলাম, তাই তোর আসার কথা টের পাইনি। পারুল আন্টি তার ফোন রাখল। তখন তার ফোনে একটা অদ্ভুত ভিডিও চলছিল। আমি পারুল আন্টিকে জিজ্ঞেস করলাম, আপনি এসব কি দেখছিলেন? পারুল আন্টি হেসে বলল, আরে কিছু না, আমি তো শুধু এমনি সময় কাটাচ্ছিলাম। পারুল আন্টির কথা শুনে আমার মন কয়েক মুহূর্তের জন্য ভাবনায় ডুবে গেল। তাকে এত সেজেগুজে দেখে আমার মনে অনেক চিন্তা উঠতে লাগল। কিন্তু আমি নিজেকে বললাম, এসব তো স্বাভাবিক। আমি সাহস জুটিয়ে বললাম, কোনো ব্যাপার না পারুল আন্টি, আমি শুধু এটা বলতে চাইছিলাম যে সবকিছু ঠিক আছে। আমার কথা শুনে পারুল আন্টির মুখে হালকা একটা হাসি ফুটে উঠল। এবার আমি ভাবলাম, কোচিংয়ের জন্য চলি। আমি আমার বই বের করতে শুরু করলাম। কিন্তু আমার মনে পারুল আন্টির হাসি আর তার সৌন্দর্যের ছবি ঘুরছিল। আমি পড়তে বসতেই পারুল আন্টি আবার আমার কাছে এসে বসল আর আমাকে পড়াতে শুরু করল। তাকে এত কাছে বসতে দেখে আমি নিজেকে একটু ভালো বোধ করতে লাগলাম। কিন্তু আমার হাত একটু কাঁপতে শুরু করল। আমাকে এভাবে ঘাবড়ে যেতে দেখে পারুল আন্টি হেসে উঠল। বলল, কি হয়েছে আরিয়ান? মনে হচ্ছে তুই আজ পর্যন্ত কোনো বন্ধু বানাসনি, তাই আমার কাছে আসতে ঘাবড়ে যাচ্ছিস।
পারুল আন্টির এই কথা শুনে আমার চোখে একটা নরম ভাব এলো। আমার হৃদয়ে জোরে জোরে ধুকপুক করতে লাগল। আমি বললাম, না পারুল আন্টি, এমন কিছু নয়, কিন্তু তার সৌন্দর্য আর মিষ্টি কথাগুলো আমাকে আরও ঘিরে ফেলল। তিনি বলল, আরিয়ান, আমার কাছে ঘাবড়ানোর কিছু নেই। আমিও তো তোরই বয়সের। তুই চাইলে আমরা দুজনে ভালো বন্ধু হতে পারি। পারুল আন্টির বয়স প্রায় 28 বছর। তার কথাগুলো আমার মনে একটা হট্টগোল তুলে দিল। তিনি যখন আমার আরও কাছে এলো, আমার হৃদয় দ্রুত ধুকপুক করতে লাগল। তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বসার অনুভূতি আমাকে একটা আলাদা শান্তি দিচ্ছিল, কিন্তু সঙ্গে একটু অস্থিরতাও হচ্ছিল। আস্তে আস্তে পারুল আন্টি আমার সঙ্গে মিষ্টি করে কথা বলতে লাগল। জানিস আরিয়ান, পড়ায় মন দেওয়ার জন্য একটু আরামে থাকা দরকার। তার গলায় একটা মিষ্টতা ছিল, যেটা তাকে আরও বিশেষ করে তুলছিল। কখনো কখনো আমাদের ভালোবাসার জন্য কিছু সীমা পেরোতে হয়। পারুল আন্টির কথা শুনে তার কাছে থাকার অনুভূতি আরও গভীর হয়ে গেল। তার হাসি আমার শরীরের প্রতিটি রোমে ছুঁয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল যেন সেই মুহূর্তটা থেমে গেছে। পারুল আন্টির চোখে একটা মিষ্টি অনুভূতি ছিল, যেটা আমাকে তার দিকে টানছিল। সেই মুহূর্তে আমি সবকিছু ভুলে গেলাম। পারুল আন্টি আস্তে আস্তে আমার কাছে এলো, আর আমিও তার দিকে এগোলাম। কয়েক মুহূর্তের মধ্যে আমরা দুজনে একে অপরের খুব কাছে চলে এলাম। আমাদের মধ্যে একটা অনুভূতির ঝড় উঠতে লাগল। কিছুক্ষণ পর যখন আমার চোখ খুলল, দেখলাম আমি পারুল আন্টির বিছানায় শুয়ে আছি। সবকিছু খুব শান্ত লাগছিল। তখন পারুল আন্টি আমার জন্য কফি নিয়ে এলো। তার মুখে হালকা একটা হাসি। তিনি বলল, আরিয়ান, ওঠ, এই কফিটা খেয়ে নে। আমি কফি খেলাম। পারুল আন্টি আমার কাছে এসে বসল। তারপর আমরা দুজনে বসে গল্প করতে লাগলাম। গল্পের মাঝে পারুল আন্টি আমাকে বলল, তিনি আমাকে প্রথম দিন থেকেই পছন্দ করতে শুরু করেছিল। অনেকক্ষণ গল্প করার পর আমি বললাম, পারুল আন্টি, এবার আমাকে বাড়ি যেতে হবে। পারুল আন্টি হেসে বলল, ঠিক আছে আরিয়ান, আমরা পরশু আবার দেখা করব। তারপর আমি রাতে বাড়ি ফিরে এলাম। শুজে শুজে আমি পারুল আন্টির কথা ভাবতে লাগলাম। ভাবলাম, যা হলো তা কি ঠিক ছিল? কিন্তু এটাও জানতাম যে এই অভিজ্ঞতা খুব বিশেষ ছিল। তো বন্ধুরা, এটা ছিল একটা ছোট্ট গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।